কি সমস্যা? কম্বল দাও। এটার জন্য এমন করা লাগে? আমার মনে ছিল না আমি যে শাড়ি পরেছি। তো তো আবার কি, আমি শাড়ি সামলাতে পারি না। ঘুম থেকে উঠে যদি দেখি শাড়ি আমার সাথে নেই। তাতে কি? আমার অধিকারের জিনিস আমার রুমে এসে অন্য কেউ দেখবে না। মুখ সামলে। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে। তুই চাইলে আজকে আমি তোর শাড়ি খোলার কাজে হেল্প করতে পারবো। ঠাস করে থাপ্পড় বসে যায় হাতে। আদনান হাসি থামিয়ে বলে। সাহস বেশি বেড়ে গেছে? বাসর ঘরে বসেও মারামারি করছিস, মানুষ শুনলে কি বলবে? আজকে বিয়ের জন্য তুই আমার মাথায় অ্যালার্ম করে ছুরি মেরেছিস, ভুলে গেছিস? এখনো মাথাটা ব্যথা হয়ে আছে। কম্বল এনে দাও। লাগবে না। এহ, তুই শাড়ি পরতে পারিস না? যেভাবে বলছো মনে হয় তুমি কত পারো। ইলমার কথায় আদনান বাঁকা হেসে জবাব দেয়। শাড়ি পরিয়ে দিতে পারি না, তবে খুলতে পারি। তুই চাইলে আমি শাড়ি খোলার প্রতিভা প্রকাশ করতে পারবো। তুই থাক, আমি আমার রুমে চলে যাচ্ছি। সাহস থাকলে যা। সত্যি চলে যাব। গিয়ে তো দেখ। ইলমা উঠে দাঁড়াতে গেলে আদনান ধমকে বলে। তেরামি ছেড়ে ভালো মানুষ হ। ইলমা থেমে যায়। আদনান উঠে কম্বল এনে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। চোয়াল শক্ত করে বলে। নাটক বাস। কথাটা শেষ করে লাইট অফ করে শুয়ে পড়ে। ইলমা কম্বল গায়ে জড়িয়ে পাশ ফিরে শয়। আদনান কপাল স্লাইড করছে। ইলমার কোনো টু শব্দও নেই। মনে হয় ঘুমিয়ে গেছে। আদনানের মনে কষ্ট জমে পাহাড় হয়ে যাচ্ছে। বিয়ের দিন বইয়ের ইগনোর সহ্য করতে হলো, এখন তো আশেপাশেও ঘেরছে না। ইলমা ভীষণ লাজুক, ভাবতেই আদনান বিরক্ত হয়। বাড়িতে ফজরের নামাজ পড়ে শুয়েছিল আদনান। 8টা বাজে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতেই উঠে যায় আদনান। পাশে ইলমা গভীর ঘুমে তলানো। আদনানের ইচ্ছে হয়নি জাগানোর। যেহেতু তার জব আছে, আজকে ছুটি নেওয়া হয়নি, সেজন্য তড়িঘড়ি রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়েটা হুটহাট সিদ্ধান্ত নিয়ে হয়েছে, সেজন্য বাকি দিনগুলোর মতোই সব কাটবে। আদনান রেডি হয়ে সবার সাথে নাস্তা খেতে বসেছে। ফরিদা পারভিন নাতিকে দেখে বলেন। হিলমা ওঠেনি? আদনান রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয়। ঘুমাচ্ছে, সেজন্য জাগায়নি। ইনান শেখ মুখটা গম্ভীর করে নাস্তা খাচ্ছেন। আদনান তড়িঘড়ি নাস্তা খেয়ে বেরিয়ে যায়। তৃপ্তি ভাইয়ের তাড়াহুড়ো দেখে মৃদু হাসছে। ঈশিতা ফাইজা রান্নার গোছগাছ করতে ব্যস্ত। তৃপ্তি সোফায় বসে দাদির সাথে আলোচনায় বসেছে। মূল আলোচনা আদনান ইলমার বিয়ের কোন রিসেপশন হবে। কোনো রিসেপশন হবে কিনা। ফরিদা পারভিন এই নিয়ে মত দিতে পারলেন না। আদনান কি বলবে কি করবে কেউ জানে না। সকাল 10টা বাজে। আদনান অফিসে বসে ইলমাকে কল দেয়। ইলমা কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে। হ্যালো, কে? আদনান দাঁত কিরমির করে বলে। শালি তো 3 কবুল বলা ভাতের বলছি। আদনানের কথায় ইলমার রাগ হয়, সাথে সাথেই জবাব দেয়। আমার কোনো ভাতার নেই, আমি বিবাহিত, স্বামী আছে আমার। আপনি রং নাম্বারে কল দিয়েছেন। শালি বেয়াদব। আদনানের কথাটা শেষ হতে ইলমা কল কেটে দেয়। ফোনের স্ক্রিনে তাকায়। 10টা বেজে গেছে। ইলমা লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সবার আগে একটা ঝুড়ি নিয়ে আসে। বসে বসে খাটের সাথে লাগানো ফুলগুলো খুলে নেতিয়ে পড়া ফুল বিছানা থেকে সরিয়ে বিছানা সুন্দর করে গুছিয়ে নেয়। আদনানের রুম ক্লিন করে সে নিজের রুমে যায়। ইলমার রুমটা অনেকটাই অগোছালো, সেজন্য সেটাও গুছিয়ে পরিষ্কার করে ফ্রেশ হতে যায় ইলমা। কিচেন থেকে প্লেটে করে পরোটা ভাজি এবং চায়ের মগ নিয়ে নিজের সুন্দর ব্যালকনিতে এসে বসে। বাইরে খোলামেলা প্রকৃতি, সবুজ মাঠ চোখে আসছে। বাতাসে শীতল একটা ঘ্রাণ অনুভব হচ্ছে। ইলমা নাস্তা খেতে খেতে চারিপাশ উপভোগ করে। উঠে তৃপ্তি এবং ফরিদা পারভিনের সাথে কিছুক্ষণ আড্ডা দেয় ইলমা। অনেকক্ষণ কথাবার্তা বলে ইলমা চলে আসে নিজের রুমে। শাওয়ার নিয়ে নামাজ আদায় করে নেয়। বাকিদের সাথে বসে লাঞ্চ করে নেয়। বিকেলে আদনান বাড়ি আসে। নিজের রুমে ঢুকেই দেখে কোথাও ইলমার অস্তিত্ব নেই। আদনান সাথে সাথে রুম থেকে বের হয়। তৃপ্তিকে দেখে গলার স্বর উঁচু করে বলে। কে রে, তোর ভাবি কই? আদনানের কথা তৃপ্তির কাশ উঠে যায়। খুক খুক করে কাশতে থাকে। তৃপ্তিকে কাশতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে। ঠান্ডা পানি নিয়ে আয় তো। তৃপ্তি মাথা নাড়ায়। ফ্রিজ থেকে পানির বোতল এনে আদনানের হাতে দেয়। আদনান পানি পান করতে করতে ইলমার রুমের দিকে এগোয়। ভেতরে আসতেই দেখে তার নববধূ বইয়ে ডুবে আছে। আদনান নিঃশব্দে এগিয়ে আসে ইলমার কাছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে। আমি যে এসেছি তার খবর নেই। কোথায় পানির বোতল এগিয়ে দিয়ে বলবি লাঞ্চ ঠিকঠাক করেছি কিনা জিজ্ঞাসা করবি, তা না করে বই মুখে গুজে রেখেছে। ইলমা বই বন্ধ করে আদনানের দিকে তাকায়। চোখ জোড়া সংকুচিত করে বলে। বাইরে থেকে আসলে মানুষ ফ্রেশ হয়, চেঞ্জ করে, জঙ্গলির মতো ঝগড়া করে না। এই শালি মেলিসা, তুই আমার কল কেটে দিস কেন? আমাকে ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, কাকে ভালো লাগে? এই জন্যেই তোকে বিয়ে করতে চাইনি। তো কাকে বিয়ে করতি? ওই ট্যাপলাকে, যে বিয়ের আগেই তোকে মারার জন্য গলা চেপে ধরেছিল? না, জয় আবরণকে বিয়ে করতাম। ইলমার কথায় আদনান তেলে বেগুনে জ্বলে ওঠে। বাজকায় কণ্ঠে জবাব দেয়। তুই আমার চোখের সামনেও আসবি না। তোর চোখের সামনে যাব কেন? আদনান জবাব দেয় না, সোজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বই গুছিয়ে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়।
নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গোছায় আদনানের রুমে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর সেগুলো হাতে নিয়ে আদনানের রুমে প্রবেশ করে ইলমা। আদনান সবে শাওয়ার নিয়ে এসেছিল, ইলমাকে দেখেও না দেখার ভান করে। ইলমা নিজের জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আদনান চেঞ্জ করে ফোন হাতে সোফায় বসে। ইলমা হাতের কাজ সেরে খাটের উপর গিয়ে বসে, আর চোখে আদনানকে দেখছে। আদনান তখন নির্মাণকে কল দিয়েছিল। রিসিভ হতে নির্মাণ জিজ্ঞাসা করে, কি বন্ধু, বিবাহিত জীবন কেমন কাটছে? একদম বাজে। আদনানের কথা ইলমা তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না। নির্মাণ মুখটা ভোতা করে বলে, মা, বাজে কাটবে কেন? প্রেমিক নারী বিয়ে করেছে না, দিনের 12টা ঘন্টায় 11 ঘন্টায় শালি ভাব দেখা লাগে। আমি যে তার বিয়ে করা বর, সেসব পাত্তাই দেয় না। ব্যাপারটা খুবই সিরিয়াস। হ্যাঁ, মেয়ে দেখ, আরেকটা বিয়ে করব। একটাকে সামলা আগে। এটা পড়ে থাক, বাকি 3টাকে বিয়ে করে ঘরে তুলি, দেখবি প্রথমটা এমনিতেই সোজা হয়ে যাবে। তার মানে 4টা বিয়ে করবি? আগে থেকে তো ভেবে রেখেছি, বিয়ে করলে 4টা করব। ঠিক আছে ভাই, হসপিটালে বেড লাগলে বলিস, আমি আগেই বুক করে রাখবো। শুধু একটা টেক্সট দিয়ে বলিস যে হাত পা গলায় ঝুলে গেছে। নির্মাণ কল কেটে দিতে আদনান ইলমার দিকে তাকায়। আদনান ইলমার রাগী চাহনি দেখে আমতা আমতা করে বলে, অনেক দিন আগে 4টে বিয়ে করার পরিকল্পনা করেছিলাম। তো আমাকে শুনিয়ে বলার কি আছে? ও মা, তোকে না শুনে কি বলে কি হবে? তোর সংসারের নতুন সদস্য আসবে। ইলমা উঠে দাঁড়ায়, আদনানকে রেখেই বাইরে আসে। আদনান হতভম্ব হয়ে ইলমার যাওয়া দেখছে। পেছনে পেছনে যেতে দেখে ইলমার দাদি রুমে ঢুকেছে। ইলমা দাদির রুমে ঢুকে চিৎকার করে বলে, তোমার নাতি নাকি 4টা বিয়ে করবে? ইলমা চিৎকারে ফরিদা পারভিন শোয়া থেকে উঠে দাঁড়ায়। হতভম্ব হয়ে বলে, কি? আদনান এটা বলেছে? ইলমা রাগে গিজগিজ করতে করতে বলে, আমাকে শুনিয়ে শুনিয়ে পরিকল্পনা করছে আর কি। কথাটা বলেই চলে আসে সে। আদনান রুমে ঢুকতে ঢুকতে ইলমার যাওয়া দেখছিল। এমন সময় ফরিদা পারভিন এসে আদনানের কান টেনে ধরে বলেন, কিরে হারামি, আমার নাতিনের সংসারে সতী নানার কথা ভাবলি কি করে? তুমি তোর বড় সতীন, আগে থেকে বসে আসো। আমি আর কি? ইলমাকে উল্টাপাল্টা বলবে না, ইনানের কানে তুললে আবার কাহিনী শুরু করবে। বুঝলাম না, তোমার মতো ভালো মানুষের সন্তান ইনান শেখ এরকম হারামি কিভাবে হলো? আদনানের কথা শেষ হতে ইনান শেখ চোয়াল শক্ত করে ফরিদা পারভিনকে বলে, আম্মা, তোমার সাথে কথা ছিল। আদনান ইনান শেখকে দেখে বিরক্ত হয়। আসার সময় আর পেল না ভেবেই নিজে প্রস্থান করে। ইনান শেখ আদনানের পাশ কাটিয়ে চলে যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিনের কাছে এসে বলেন, আম্মা, আদনান সত্যি ইলমাকে বিয়ে করতে নিয়েছে। ছেলের কথায় ফরিদা পারভিন হেসে ওঠেন। ইনান শেখ সেই হাসির দিকে তাকিয়ে আরও চোয়াল শক্ত করে নেন। ফরিদা পারভিন বলেন, কেন, তোমার বিশ্বাস হয় না? ওর মতো হারামির কাছে আমি মেয়ে বিয়ে দিয়েছি। আদনান রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা খাটের উপর মুখ ফুলিয়ে বসেছিল। আদনান এসে ইলমার পাশে শয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আর ঠান্ডা হাত দিয়ে ইলমার হাত স্পর্শ করতে ইলমার ভাবনা সুতো ছিঁড়ে যায়। আদনানের দিকে তাকাতে গা জ্বলে যায় ইলমার। আদনান ইলমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বুকের খুব কাছাকাছি ইলমাকে এনে নিঃশব্দে ইলমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমার অ্যাসিডে পোড়া গালের অংশে ঠোঁট ছুঁয়ে আদর করে, চোখের পাতায় স্পর্শ দেয়। মৃদু হেসে বলে, আমার সুন্দরী বউ, বরের উপর এতটা করতে নেই। তোমার সাথে কথা নেই, সরো তো। এ মা, আদরে মন ভরে নেই? আগে বল, আর কখনো 4 বিয়ের কথা তুলবি তুই? শোনো না। মুহূর্তে আদনানের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। ইলমা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। আদনানের কণ্ঠস্বর খুব শীতল এবং কোমল শোনালো। ইলমা জবাব দেয়, বলো। আজকে রাতে তো শাড়ি খুলতে দিবি তো? ঠাস করে গালে চর বসিয়ে দেয় ইলমা। আদনান রেগে তাকিয়ে আছে। ইলমা চোখ গরম করে বলে, সর চোখের সামনে থেকে। শালি বিয়ে করেছি বউ সাজিয়ে রাখার জন্য? ইলমা আদনানকে রেখে উঠে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে চিৎকার করে বলে, আজকে তোর জায়গা আমার রুমে হবে না, বেলকনিতে থাকবি তুই। ইলমা টু শব্দ করে না, বেরিয়ে এসে সোফায় বসে। ইনান শেখও তখন আসেন সেখানে। ইলমাকে দেখে মুখটা গম্ভীর করে সোফায় বসেন। তখন তার ফোনে কল আসে। ইনান শেখ ফোনের স্ক্রিনে তাকাতে দেখে ফারিসের নাম্বার। ফারিসের নাম্বার দেখে মুখটা শক্ত করে নেন। সেদিন ফারিসের করা অপমান ওনার আত্মসম্মানে লেগেছে। তার মেয়ে তার চোখের মণি, অথচ ফারিস তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছে। সেই অপমানের হৃদয় দগ্ধ হয়ে আছে। ভীষণ ঘৃণা ধরেছে ফারিসের প্রতি। তার এতদিনের সব ধারণা বদলে দিয়েছে ফারিসের জন্য আদনানের মতো হারামি ইফতিজারের সাথে ইলমার বিয়ে দেখতে হয়েছে তার। ইলমা আদনানের বিয়ে ইনান শেখ বেঁচে থাকতে অষ্টম আশ্চর্যের মতো ছিল। ইনান শেখ কল রিসিভ করে কাঠখোট্টা কণ্ঠে বলেন,
ফারিস আর্তনাদ করে বলে, মামু, আমি তখন বাজে বিহেভিয়ার করেছি, তার জন্য সরি, কিন্তু এখন এসব বলছি সেটা জানার জন্য হসপিটালে আসতে হবে। ইনান শেখ কণ্ঠস্বর পরিবর্তন করেন, সিরিয়াস হয়ে বলেন, কি হয়েছে তোমার? সেদিন ছাদে গিয়েছিলাম, আদনান আমায় একা পেয়ে মেরেছে মামু। আমার হাতটাই ভেঙে গলার সাথে ঝুলিয়ে দিয়েছে। 2 দিন ধরে হসপিটালে বসে আছি। ও আমায় থ্রেট দিয়ে বলেছে যেদিন ইলমাকে রিং পরাতে যাবে সেদিন কল দিয়ে যাতে ইলমাকে রিজেক্ট করে দেই, না হলে জানে মেরে দেবে। মামু, আমি ইলমাকে ভীষণ পছন্দ করি। তুমি আমায় একটু ইঙ্গিত দাওনি? ইলমার বিয়ে হয়ে গেছে, ওই হারামি এখন আমার মেয়ের জামাই। মামু, ওই আদনান তোমার মেয়ের জামাই? ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলেন। হুম। ফারিস কিছু বলে না, চুপচাপ কল কেটে দেয়। ইনান শেখ চোয়াল শক্ত করে তাকিয়ে আছেন, ইলমা বাবার দিকে তাকিয়ে আছে, সাহস করে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে ইনান শেখ বলেন, আদনানকে ডাকো। ইলমা মাথা নাড়ায়, বসেই ডাকে, আদনান ভাইয়া, বাবা ডাকছে। এরকম 2 বার ডাক দেওয়ার পর আদনান রুমের বাইরে এসেছে। ইলমাকে দেখেই আদনান চোয়াল শক্ত করে নেয়, ধমকে বলে, 3 কবুল বলার পরে আমাকে তোর ভাই মনে হচ্ছে? ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান আসতে ইনান শেখ তারেক মাহমুদকে ডাকেন। সবাই যখন উপস্থিত হয়, ইনান শেখ আদনানের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলেন, তুমি ফারিসের হাত ভেঙে দিয়েছো, আমার মেয়েকে বিয়ে করার জন্য ওকে সরিয়ে দিয়েছো। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাত কেন ভেঙেছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন। ইলমা মুখ খুলতে গেলে ইনান শেখ হাত বাড়িয়ে থামিয়ে দেন। তার নজর সম্পূর্ণ আদনানের উপর। আদনান নিজেও ইনান শেখের চোখের দিকে তাকায়। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তোমাকে আমি মেয়ের জামাই হিসেবে মানি না। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, আপনি মানুন, না মানলে ঘুমিয়ে থাকুন, অপশান আমার, চয়েস আপনার। আদনানের কথায় ইনান শেখ ক্ষুব্ধ হন, চোয়াল শক্ত করে শাসিয়ে বলেন, আমার মেয়ের গায়ে একটু আঁচড় লাগলে তোমাকে জেলে দেব আমি। ওয়াজ নিছে, আমাকে এরকম থ্রেট না দিয়ে ফারিসেকে গিয়ে দিন। আমি এখন আপনার মেয়ের গায়ে টাচও করিনি, কিন্তু ফারিস করেছে। ফারিস ভালো ছেলে। ইনান শেখের কথায় ইলমা বিরক্ত হয়। আদনান মৃদু হেসে বলে, ভীষণ ভালো ছেলে ফারিস, সেজন্যই তো বিয়ে করা বউ থাকা সত্ত্বেও আপনার মেয়েকে দ্বিতীয় বউ বানাতে চেয়েছে। বাজে কথা সারো বেয়াদব ছেলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনার মেয়ে আমার জন্য উদ্মাদ। ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে চোখ রাঙায়। ইনান শেখ ইলমার দিকে তাকায়, জবাব দেন, ওর মতো বেয়াদবের সাথে আমার মেয়ে সারা জীবন কি করে পার করবে? আদনান বিরক্ত হয়, ইলমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, এই শালি, তোর বাপকে বল মুখ বন্ধ রাখতে। তোমার মুখ বন্ধ রাখো, তুমি সবসময় বাবার সাথে তর্ক করো। ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে নেয়, রাগী কণ্ঠে আওড়ায়, তোর বাপ যে ভালো সেজন্য তর্ক করি। কত বড় বেয়াদব ছেলে। ইনান শেখের কথা শেষ হতে ঈশিতা আদনানকে উদ্দেশ্য করে বলে, তুমি কি পরিবর্তন হবে না? বড় হয়েছো, বিয়ে করেছো, শত হোক ইনান শেখ তোমার গুরুজন। বেয়াদবের মতো কথা বলা কার কাছ থেকে শিখেছো? আদনান বিরক্ত হয়, আর এক মুহূর্ত দাঁড়ায় না। যাওয়ার সময় ইলমার দিকে তাকায়, আঙ্গুল উঁচু করে বলে, তুই আমার সামনেও আসবি না। তখন তারেক মাহমুদ বলে, বিয়ে করেছো কেন? এগুলো কেমন বিহেভিয়ার আদনান? আদনান জবাব দেয় না, রুমে চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর ফরিদা পারভিন আসে ইলমার কাছে। পাশে বসে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয়। ইলমা দাদির দিকে এক নজর তাকায়। ফরিদা পারভিন ইলমাকে বলেন, আদনান তো ঘাট তেরা, যা বলে মুখের উপর। তুমি তো শান্ত নিবিড় মানুষ, ওকে বুঝাও। এমনিতে ইনান রেগে আছে, তার উপর আদনান যা তেরামি করে। এরকম পাগল নিয়ে আমার যত যন্ত্রণা, তার ছিঁড়া মানুষ একটা। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন, ইলমার দিকে তাকিয়ে বলেন, বিয়ে হলো মাত্র একদিন, এখন নতুন বউ জামাইয়ের আশেপাশে থাকবি, তা না একা একা বসে আছিস। আমার নাতি কি বংশবিস্তার করবে না? দাদির কথা ইলমা অপ্রস্তুত হয়ে যায়। অস্বস্তি এসে ঘিরে ধরেছে, লজ্জায় কান এবং নাকের ডগা লাল হয়ে গেছে, তবে বলার মতো প্রতি উত্তর খুঁজে পায়নি। ফরিদা পারভিন ইলমার লজ্জা বুঝে মৃদু হেসে বলেন, এত লজ্জার কি আছে? আমার নাতি বিয়ে করেছে একদিন হলো, বউ থাকে দূরে দূরে, একটা নাতিপুতি কোলে নে, দেখবি সব ঠান্ডা, সবাই তখন মাথায় করে রাখবে। এই বুড়ি, যাও তো, যাও, বেশি কথা বলবা না। ফরিদা পারভিন ইলমাকে পরখ করে বলে, কিলো তোর শাড়ি কই? নতুন বউ শাড়ি পরতে হয়, কি 3 পিস পরে ঘুরছিস? আমি শাড়ি পরতে জানি না। আমার কাছে আয়, আমি পরিয়ে দেব।
সরো, সবাই দেখবে, লজ্জা লজ্জা, উফ লজ্জা। নতুন বউ শাড়ি পরতে হয়। কথাটা বলে ফরিদা পারভিন উঠে দাঁড়ায়। ঈশিতার রুমে যায়, গিয়ে ঈশিতাকে বলে, ইলমা আদনানের বিয়ে তো হুট করেই হলো, কোনো কেনাকাটা করেনি। নতুন বউ শাড়ি পরে থাকবে, কিন্তু সেরির তো শাড়ি নাই। তোমার শাড়ি দাও, পরাই দেই, তাহলে না বোঝা যাবে শেখ পরিবারের ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছে। শাশুড়ির কথা ঈশিতা একগাল হেসে বলে, কই, ইলমা তো আমার থেকে শাড়ি চায়নি। আমার সব শাড়ি তো আমার ছেলে, বউ আর মেয়ের জন্য। সেরিরে কান পরা দিলাম, আমাকে বকে, শাড়ি পরবে না, লজ্জা। ফরিদা পারভিনের কথা ঈশিতা হাসি থামিয়ে রাখতে পারেনি। কাবার থেকে দুটো সুন্দর প্রিন্ট করা জর্জেট শাড়ি নামিয়ে দেন। এগুলো পরলে গরম লাগবে না, কমফোর্ট পাবে ভালো। ফরিদা পারভিন শাড়ি দুটো নিয়ে ইলমার রুমে যান। ইলমা তখন খাটের উপর বসে ফোন স্ক্রল করছিল। ফরিদা পারভিন শাড়ি দুটো ইলমার সামনে রেখে বলেন, কোনটা সুন্দর? আমি এখন শাড়ি পরে সবার সাথে খেতে বসতে পারবো না। রাতের খাওয়া শেষ হলেই পরিয়ে দেব। ইলমা নাকচ করে দেয়। ফরিদা পারভিন নাছোড়বান্দা। ইলমা ভাবছে খাবার খেয়েই আদনানের রুমে ছুটবে, ফরিদা পারভিনের আশেপাশেও আসবে না। নিজের পরিকল্পনা মনের মধ্যে পুষে রাখে ইলমা। ফরিদা পারভিনের সব কথা মন দিয়ে শুনে। 10:30টায় সবাই খেতে বসেছে। আদনানও এসেছে, তবে কারোর সাথে কথা বলেনি। নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেছে। ইলমা টুকটাক হাতের কাজ সেরে আদনানের রুমের দিকে এগোতে ফরিদা পারভিন এসে হাত টান দেয়। ইলমা হকচকিয়ে গেলে ফরিদা পারভিন চোখ রাঙিয়ে তাকায়। চুপচাপ ইলমাকে নিয়ে রুমে আসে। ইলমাকে বকাঝকা দিয়ে ব্লাউজ পরিয়ে আনে। ইলমা নিজেই শাড়ির আঁচল উঠায়। ফরিদা পারভিন সুন্দর করে কুচি করে দেন। ইলমা চুলগুলো হাত খোপা করতে নিলে ফরিদা পারভিন ধমকে বলেন, এত সুন্দর চুল বরকে না দেখালে কাকে দেখাবি? খবরদার খোপা করবি না। এ বুড়ি, তুমি আমার ঠান্ডা মাথায় টর্চার করছো, তোমার নামে মামলা দেবো আমি বলে দিলাম। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমাকে এক নজর দেখে বলেন, মাশাআল্লাহ, আমার বোনরে ভীষণ সুন্দর লাগছে, আমার নাতি আজকে পাগল হবে। ইলমা মাথাটা নিচু করে নেয়। ফরিদা পারভিন যেতে ইলমা রুমে লাইট অফ করে বেরোয়। লিভিং রুম ফাঁকা, সবাই যে যার রুমে। ইলমা আলগোছে আদনানের রুমের দরজায় নক করে। দরজা খোলা থাকে। ইলমা নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। নীল রঙের জর্জেট শাড়িতে প্রিন্ট করা ডিজাইন, সরল লম্বা ঘন চুলগুলো পিঠ ছড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই। আদনান খাটের এক কোণে বসে ফোন স্ক্রল করছিল। অবশ্য ইলমার আসার অপেক্ষায় ছিল সে। আদনান ঘড়িতে সময় দেখে 12টা বাজতে বেশিক্ষণ দেরি নেই। ইলমা দরজা লক করে এগিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ে। আদনান ইলমার কাণ্ড দেখে। এক নজরে ইলমাকে পরখ করে সে। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। আদনান যেন ঘোরের মাঝে চলে যাচ্ছে। নিজের মধ্যে আলাদা উত্তেজনা প্রতিস্থাপন হলো। আদনান নিজেকে দমিয়ে রাখে। ইলমা লাইট অফ করে ডিম লাইট জ্বালায়। আদনানকে ডিঙিয়ে খাটের উপর উঠতে গেলে আদনান আচমকা তার হাত টান দেয়। ইলমা কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। আদনানের স্পর্শতে আলাদা অস্বস্তি লাগে না, বরং ভালো লাগার অনুভূতি আবির্ভূত হয়। আদনান ইলমার কোমরে হাত রেখে খুব কাছে টেনে নেয়। পরক্ষণে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে খুন করার পায়তারা করছিস? ইলমা শুকনো ঢোক গিলে। কণ্ঠস্বর জড়িয়ে আসার মতো অবস্থা। আদনান ইলমার শাড়ি ভেদ করে কোমর স্পর্শ করে। ইলমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অন্য হাতে ইলমার খোপাতে হাত দেয়। খোপা ছেড়ে দিতে ঝরঝরে লম্বা চুল পিঠ ছড়িয়ে যায়। আদনান মৃদু আলোতে ইলমার নরম কোমল গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ওষ্ঠ মিশিয়ে নেয়। মুহূর্তের মাঝে আদনান ইলমার ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা বুঝেছে আজকে তার রেহাই নেই। আদনানকে সরিয়ে দিতে গেলে আদনান শীতল কণ্ঠে বলে, এই বাজে কথা ছাড়, তোর দাদি আমার জোর করে শাড়ি পরিয়ে পাঠিয়েছে। যদি বুঝতাম এরকম ডাকাত বসে আছে, জীবনেও আসতাম না আমি। নাটক করবি না, নিজে তো আমার আদর চাচ্ছিস, মুখ খুলতে পারছিস না, সেই জন্য শাড়ি পরে বোঝাচ্ছিস। ছাড় আমাকে, আমি এক্ষুনি শাড়ি খুলে ফেলবো। আমি থাকতে তুই কষ্ট করে শাড়ি খুলতে যাবি কেন? অসভ্য। কথাটা বলতে আদনান পুনরায় ইলমার ঠোঁট জোড়া দখল করে নেয়। ইলমা ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে আদনান ছাড়ে না। কিছুক্ষণ হাত পা নাড়াতে আদনান ছেড়ে দিয়ে বলে, একটু অসভ্যতেমি করলাম, মাফ চাই ভাই। এখনো তো কিছুই করলাম না। আদনানের কথা শেষ হতে ইলমা মোচড়ামুচড়ি শুরু করে দেয়। আদনান ধমকে বলে, শালি আদর নিতে এসেছিস, আদর নিয়ে যা, আমাকেও শান্তিমতো আদর করতে দে। খামোকা হাত পা নাড়িয়ে চাড়িয়ে ডিস্টার্ব করিস না। তোর বিচার আল্লাহ করবে। চুপ, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু তো আমার বিস্মরণ থাকবে, কিন্তু শালি তোর ঢঙের জন্য এখন অবধি কিছুই করতে পারলাম না। ইলমা কিছু বলতে পারে না। আদনানের জেদের কাছে সে পরাজিত। আদনান নিজের ভালোবাসার মানুষটাকে হালালভাবে পেয়েছে। যে ছোঁয়া হালাল, চাওয়া পাওয়া হালাল, সেখানে না করার মানেই হয় না। ইলমা মাথা বালিশের উপর রেখে আদনান ইলমার কাঁধে হাত রেখে বলে, ক্যান আই টেক অফ দ্য শাড়ি? আদনানের কথা
শেষ হতে ইলমা তার গলায় কামড় বসিয়ে দিয়ে বলে। নাটকবাজ। আদনান মৃদু আর্তনাদ করে ওঠে। এগিয়ে এসে ইলমার গ্রীবার নিচে নরম অংশে লাফ বাইট দিতে ইলমা মৃদু আর্তনাদ করে ওঠে। আদনান ইলমার দিকে একবার তাকায়, পুনরায় লাভ বাইট দেওয়া জায়গায় চুমু দেয়। আদনান ইলমার মুখশ্রীতে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, জান, একদম ডিস্টার্ব করবি না। কথাটা বলে ইলমা শাড়িটা সরিয়ে নেয়। অবশেষে তার শাড়ি খোলার ইচ্ছা পূরণ হলো। আদনান ইলমার উন্মুক্ত উদরে স্পর্শ করতে ইলমা মৃদু কেঁপে ওঠে। আদনান উন্মাদের মতো ইলমার কায়ায় নিজের বিচরণ ঘটায়। ইলমা ইফতিজার শাহরিয়ার আদনান শেখকে নিজের স্বামী রূপে আবিষ্কার করে। সুপ্রভাতে আদনান ইলমার পাশে বসে। মেয়েটা গভীর ঘুমে তলানো। আদনান এক দৃষ্টিতে ঘুমন্ত ইলমাকে দেখে। ঘড়ির দিকে নজর যেতে দেখে 7:30 বাজে। আদনান ইলমার দিকে ঝুঁকে বলে। তোর শাড়ি কোথায়? ইলমা চোখ মেলে আদনানের মাথার চুল নিজের হাতের মুঠোয় নিয়ে রাগ দেখিয়ে বলে, বেয়াদব, জিজ্ঞেস করতে লজ্জা করে না? অসভ্য। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। বালিশের পাশ থেকে ইলমার ওড়নাটা হাতে নেয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ওড়নাটা ইলমার মুখ বরাবর ছুঁড়ে বলে, যা, স্বামীর জন্য এক কাপ চা বানিয়ে আন। ইলমা ওড়নাটা হাতে নিয়ে উঠে বসে আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, পারবো না, তোরটা তুই বানিয়ে আন। এ চুপ, আমার সাথে যত গলাবাজি। গতকাল তোর বাপের কাছে ফারিসের কাহিনী বললি না কেন? মায়া লাগে? সময় হলেই বলবো, তোর জ্বালায় বলতে পারি নাকি? আজকে তোর বাপকে সব বলবি, নাহলে আমার সামনেও আসবি না। ব্যবহার ঠিক কর। এক থাপ্পড় দিয়ে বয়া বানিয়ে দেব, বেয়াদব মেয়ে। নিজের স্বামীর জন্য টান মায়া কিছুই নেই, যা আছে সব পরপুরুষের জন্য। ইলমা জবাব দেয় না। আদনানকে পাশ কাটিয়ে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে বিরক্ত হয়। প্রস্ত পায়ে হেঁটে ব্যালকনিতে আসে। রাগে কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আজকের দিনটা দেখবে সে। যদি ইলমা কিছু না বলেছে তাহলে সেই সব বলবে। তবে এরপর ইলমার সাথে তার কথা নেই। ইলমা আর ইলমা নেই, পরিবর্তন হয়েছে অনেক। আগের তেজি রূপটাও ইলমার মাঝে নেই। যা আছে সব শুধু আদনানের সাথে ঝগড়ার তেজ। ইলমা মুখ ভার করে বসেছিল। ফরিদা পারভিন এসে ইলমার পাশে বসে ইলমাকে উপর নিচ পরক করে বলে, কিলো তোর শাড়ি কই? ইলমা বিরক্ত হয়। নিজের রাগ দমিয়ে রেখে বলে, কাভার্ডে তুলে রেখেছি। ইলমার কথা শেষ হতেই ফরিদা পারভিন ইলমার ওড়না মৃদু সরিয়ে চুলে হাত দিয়ে বলেন, কোনো কাজই তো হইল না। এই বুড়ি সরো তো, তোমার শাড়ি পরে রুমে যেতে 10 বার উষ্টা খেয়েছি আমি। আদনান বলল তোর জন্য শাড়ি কিনে আনতে, পরে পরে অভ্যাস করবি। ইলমা জবাব দেয় না, উঠে নিজের রুমে চলে আসে। সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। চারিপাশে মৃদু বাতাস বইছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। জয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইনান শেখ সেসব নিয়ে পড়ে আছেন। ইলমা ভাবছে ফারিসের কথা ইনান শেখকে বলে দিবে। অনেক হয়েছে, আর অপেক্ষা করা ঠিক হবে না। তার বাবার সাথে আদনানের সম্পর্কটা ঠিক হওয়া জরুরি। ইলমা নিজের রুমে এসে ফ্যান ছেড়ে বসে। চুলগুলো ছাড়তে পিঠ ছড়িয়ে খাটের গড়াগড়ি খাচ্ছে। ইলমা মৃদু হাসে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর কারণে বড়সড় লজ্জা পায়নি। ফরিদা পারভিন যেভাবে তার পিছু পড়ে আছে। আদনান রেডি হয়ে নাস্তা খেতে এসেছে। আদনান চেয়ার টেনে বসতে ইলমা চায়ের কাপ দিয়ে দেয়। আদনান ইলমার দিকে না তাকিয়ে চায়ের কাপ হাতে নেয়। ইনান শেখ কলে কথা বলতে বলতে আসছিল। আদনান তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। ইলমা কেতলি থেকে চা কাপে ঢেলে সবাইকে পরিবেশন করছে। নিজেও বসে পড়ে নাস্তা খেতে। ইনান শেখ নাস্তা খাওয়ার মাঝ দিয়ে ইলমাকে বলে, তুমি কি ভার্সিটি যাবা না? ইলমা আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ যাবো তো। ইনান শেখ মৃদু হেসে বলেন, বিয়ে করলে অনেক দায়িত্ব বাড়ে। স্ত্রীর ভরণ পোষণ, লেখাপড়ার খরচ, নিজের পড়ালেখার খরচ, হাত খরচ, সামান্য 25-30 হাজার টাকায় চলতে পারবে তো? আদনান বুঝেছে খোঁচা তাকেই মেরেছে। ফরিদা পারভিন ইনান শেখকে বলেন, কয়টা বছর একটু কষ্ট করবে, সমস্যা কি? আদনান কোনো প্রত্যুত্তর করে না। তার ইনকাম খুবই সামান্য। নিজের জমানো অঢেল টাকাও নেই। কোনো রকম টেনে টুনে দুজন চলতে পারবে। আদনান বাপের টাকা উড়ানো ছেলে, এখন নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে। বাপের টাকায় নিজে চললেও বউ চালাবে না। সে জানে ইলমার চাওয়া পাওয়া সীমিত, আহামরি কিছুর প্রয়োজন নেই। এই ব্যাপারটা আদনানের ভীষণ ভালো লাগে। তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, কয়েকটা বছর বাস্তবতা বুঝো, শিখো, দায়িত্বের ভার নাও, অনুভব করো। সঙ্গে যদি স্বস্তি দেয় তাহলে তাকে নিয়ে 1000 মাইলের কঠোর পথ পাড়ি দিতে আমার কোনো আপত্তি নেই। আদনানের কথা ঈশিতা মৃদু হেসে ইলমার দিকে তাকান। সে কিছু বলছে না। এই টপিক ধামাচাপা দেওয়ার জন্য তারেক মাহমুদ বলেন, জয়ের খবর কি নেন? আর খবর, ওর বাবা এমপি, বুঝই ক্ষমতার বড়াই আমার দেওয়া একটা মামলা তার কিছুই করতে পারে না। তবুও তো আমিও চেষ্টা করব ওর একটা ব্যবস্থা করার। আদনান রুমে আসার পেছন দিয়ে ইলমাও আসে। ইলমাকে দেখে আদনান আওড়ায়, ভার্সিটি যাবি না? যাবো আগামীকাল থেকে। ও, সকালে কি বলেছিল মনে আছে? আছে, আমার মনে হয় তোমার কথা তোলা উচিত।
তখন আমিও বলবো সবটা। আমি কেন বলবো? তোর বাপকে তুই বলবি। ফারিজ আমার গলা চেপে ধরেনি, ইনান শেখের আদরের কন্যার গলা চেপে ধরেছে। আচ্ছা, তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? কয়টা লাগবে? সবগুলো। হোয়াটসঅ্যাপে ব্লগ খুলে দিস, পেয়ে যাবি। মনে ছিল না? ব্লগ কেন করেছিস? কথাটা বলে আদনান এক পা করে ইলমার দিকে এগোয়। ইলমা পেছাতে পেছাতে বলে, মনে পড়ছে না। আমাকে ভালো লাগেনি? এরকম কিছুই না। আদনান জবাব দেয় না। ইলমার পিঠ দেওয়ালে ঠেকতেই আদনান ইলমার মাথার পাশে দেওয়ালে একটা হাত ঠেকিয়ে নিচু হয়ে দাঁড়িয়ে ইলমার মুখোমুখি হয়। ভ্রু কুচকে বলে, আমার আহামরি টাকা পয়সা নেই, যখন যেটা চাবি সেটা হয়তো দিতে পারবো না। বেকার আমি, সাথে আগামী পথ চলতে তোর আপত্তি আছে? যদি আপত্তি থাকতো তাহলে কখনোই বিয়েটা করতাম না। ইলমার কথায় আদনান মুচকি হাসে। ইলমার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দেয় আদনান। ইলমার কপালের উপরে থাকা অগোছালো চুলগুলো সযত্নে কানের পিঠে গুজে দেয়। আলগোছে ইলমার কোমরে হাত রেখে তাকে জড়িয়ে ধরে শূন্যে তুলে নিজের মুখোমুখি রেখে বলে, আমাদের পথচালনা চিরস্থায়ী হোক। তোমার দেরি হয়ে যাচ্ছে। ইলমার কথায় আদনান মাথা নাড়ায়। ইলমাকে রেখে বিদায় নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে এগোচ্ছিল। ফরিদা পারভিন আদনানকে দেখে এগিয়ে আসেন। নাতিকে থামিয়ে দিয়ে বলেন, আদনান শোন। আদনান দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলে। বলতে থাকো। ফরিদা পারভিন কিছু টাকা আদনানের হাতে গুজে দিয়ে বলেন, এখন তো মাসের মাঝামাঝি, বেতন আসতে দেরি আছে। ইলমার জন্য শাড়ি কিনে এনো। দাদির কথায় আদনান টাকাগুলো ফেরত দিয়ে বলে, বেতন পেলেই আনবো। আমার বইয়ের প্রথম শাড়ি পরে টাকা দিয়ে আনবো কেন? আমার নাত বউরে আমার তরফ থেকে উপহার। নতুন বউ শাড়ি পরলে সুন্দর লাগে। কি হয়েছে তোমার? কথাটা বলে ফরিদা পারভিন আদনানের হাতে টাকাগুলো গুজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আদনান মৃদু হেসে বেরিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা হয় নিজের কর্মস্থলে। ইলমা নিজের বেশ কিছু জামা কাপড় আদনানের কাবাডে এনে রাখছে, সাথে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আদনানের রুমের আনাচে কানাচে চোখ বুলাচ্ছে ইলমা। সবকিছু সুন্দর করেই গুছিয়ে রাখে সে। বিকালে আদনান বাড়ি আসতে ইলমা পানির গ্লাস এগিয়ে দেয়। আদনানের হাতে বেশ কয়েক শপিং ব্যাগ। পানি পান করে আদনান ফ্রেশ হতে চলে যায়। ইলমা হোয়াটসঅ্যাপে আদনানের পাঠানো ছবি এবং ভিডিও দেখছে। কিছু ছবি কনসার্টের। সেই মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে ফারিস, যাকে ইলমা রেস্টুরেন্টে দেখেছিল। সাথে আছে ইলমার গলা চেপে ধরার ভিডিও। ইলমা সুন্দর করে সব কয়টা ভিডিও এবং ছবি ইনান শেখকে ফরওয়ার্ড করে দেয়। আদনান আসতে ইলমা জিজ্ঞাসা করে, চা কফি বানিয়ে আনবো? না, শাড়ি দেখো। শাড়ি কেন? তুই পরবি। আমি তো ভার্সিটিতেই থাকবো। ছুটির দিনে। আল্লাদের শেষ নেই। আমার বউ নিয়ে আমি আহ্লাদ করি, না হয় যা খুশি করি। তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তোমার বউ তো আমি। ইলমার কথায় আদনান ইলমার পাশে দপ করে বসে সামনে দৃষ্টি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? এমনিতে। অসভ্য। ওই একটু একটু। আদনানের কথায় ইলমা চোখ রাঙিয়ে তাকাতেই আদনান ইলমার দুগাল আলতো করে চেপে ধরে বলে, আজকে আবারও প্লিজ। ইলমা আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। পেছাতে পেছাতে বলে, আমি গেলাম কই যাবি? আমার রুমে। রাতে তো আমার পাশেই ঘুমাবি। না। যেখানেই খুশি যা, রাতে নিজের পাশে শাহরিয়ার আদনান শেখকেই পাবি। ইলমা জবাব দেয় না, বাইরে চলে আসে। আদনান ইলমার পালানো দেখে হো হো করে হেসে উঠে নিজেও বেরিয়ে আসে ইলমার পেছন দিয়ে। আদনান আসতেই তার চোখ নাছরবান্দা। ইনান শেখ রেগে বসে আছেন, মুখের অবস্থা পরিবর্তন। ইলমা পাশে দাঁড়ানো। ইনান শেখ কিছুক্ষণ চুপ করে থেকে ইলমাকে বলেন, সেদিন তুমি আমায় এসব না জানিয়ে এঙ্গেজমেন্টে রাজি হয়ে গেছো। ও সেই দিন রাতে কল দিয়ে আমাকে থ্রেট দিয়েছিল, এঙ্গেজমেন্টে রাজি না হলে তোমার ক্ষতি করবে। তুমি কি গাধা? আমার মেয়ের গলা চেপে ধরেছো? ওর এত বড় আস্পর্ধা আছে কোথা থেকে? আদনান কাহিনী বুঝে বলে ওঠে। লেগেছে রে, লেগেছে। সম্পর্কে আগুন লেগেছে। ইনান শেখ আদনানের কথা কানে তোলে না। রাগে রীতিমতো শরীর কাঁপছে তার। আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইনান শেখ উঠে দাঁড়ায়। ফরিদা পারভিন, তারেক মাহমুদ সহ বাকিদের সব পিকচার এবং ভিডিও দেখায়। ফারিসের পিকচার ভিডিও দেখে সবাই ভীষণ অবাক হয়েছে। ইনান শেখ সবাইকে সাফ সাফ জানিয়ে দেয় ফারিস যাতে তার বাড়ির ধারে কাছেও না আসে। এত বড় বেইমানি এর ফয়সালা হবে। আদনানের বিরক্ত লাগায় উঠে চলে এসেছে। ইনান শেখ যা খুশি করুক, তার সেসব দেখার বিষয় না। নতুন বিয়ে করেছে, ফুল টাইম কাজে ব্যস্ত, যেহেতু পার্ট টাইম রোমান্স করবে, কিন্তু তার বউ তো তার ধারে কাছেও আসছে না। আদনান কিছুক্ষণ রুমে পায়চারি করে, পুনরায় রুমের বাইরে এসে ইলমাকে ডাকে। ইলমা তার বাবাকে দেখছে। ভয়ঙ্কর রাগা রেখেছে ইনান শেখ। নিজের রাগ দমাতে না পেরে ফারিসকে কল দেন তিনি। কল রিসিভ হতে ফারিস সালাম দেয়। ইনান শেখ কঠোর গলায় বলেন, রাখো তোমার সালাম। বেঈমান, তোমার সাহস কত বড়! আমার মেয়ের গলা চেপে ধরেছো। অন্য মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়ে রংচং করে আবার আমার মেয়েকে বিয়ে করতে এসেছো।
কনসার্টে গিয়ে মেয়েদের জড়িয়ে ধরে নাচো, আবার আমার কাছে ভালো সাজো, বেয়াদব, লম্পট, অসভ্য। এই ইনান শেখ, আওয়াজ নিচে। চিৎকার করে বলে ফারিস। ইনান শেখও চিৎকার করে বলে, তোমার আওয়াজ নিচে, বেয়াদব ছেলে। আমার মেয়ের জীবন থেকে লুডো খেলতে এসেছো, অসভ্য। আমার সামনে পড়লে তোমার খবর আছে। কি করবেন শুনি? কি করব মানে? তুমি চেনো আমি কে? না। বেয়াদব ছেলে, নিজে এত বড় বেয়াদব, অসভ্য, পরের ঢোল পেটাতে। বেশ করেছি। আদনান কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না। সে বিছুতি পাতা, তবে তোমার মতো মুখোশধারী না। ফারিস কল কেটে দেয়। তারেক মাহমুদ হা হয়ে তাকিয়ে আছেন। কল লাউড স্পিকারে দেওয়া ছিল। ইনান শেখ রাগ দমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। ইলমা বলার মতো কিছু পেল না। আদনান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু আর্তনাদ করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।